করতেছি না, বাট আমরা প্রত্যেকটা সেক্টরের আইটি সেক্টরের আমরা কাজ করবো ইনশাআল্লাহ। তো প্রথমেই আমি আমাদের আজকের যে স্পিকাররা আছে আমাদের পরিচয় দিব আমি, বাট প্রথমে আমি পরিচয় করে দিচ্ছি। আমাদের স্পিকার হচ্ছে লুৎফুল আজম, উনি হচ্ছে এআই বিজনেস সলিউশন স্পেশালিস্ট মাইক্রোসফট। দেন নেক্সট স্পিকার হবে আমাদের মারুফ রায়হান, উনি জিবিএ তে অনেকদিন ধরে জব করে, উনি ডেলোয়েটে আছে এখন। তো নেক্সট স্পিকার হবে আমাদের সাকিল মোহাম্মদ আকরাম, উনি ক্লাউড ইঞ্জিনিয়ারিং এর উপরে আছে, অনেকদিন ধরে জব করতেছে কলোনিয়াল ফাইন্যান্স কোম্পানিতে অ্যাজ এ টিম লিড। নেক্সট স্পিকার আমাদের হবে হচ্ছে মফিক আলী, উনি একজন ডেটা ইঞ্জিনিয়ার, উনি কাজ করতেছে ডিপার্টমেন্ট অফ হাউজিং। নেক্সট আমাদের হচ্ছে রেজওয়ান হৃদয়, ভাই ডেটা অ্যানালিসিস জব করতেছে অ্যাজ এ সিনিয়র প্রোডাক্ট ওনার, প্রোডাক্ট ম্যানেজার। সো এরপরে আমাদের কাছে আছে একজন গেস্ট, নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ আল আসাদ, উনি ভাইস প্রেসিডেন্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার ব্যাংক অফ আমেরিকা। এন্ড নেক্সট স্পিকার হচ্ছে আমাদের মাহবুব রহমান, উনি একজন নেটওয়ার্ক আর্কিটেক্ট, উনি কাজ করতেছে হচ্ছে ক্রস কমিউনিকেশন রিলেটেড। সো এনিওয়ে, সো আমাদের প্রথম যে স্পিকার আমি ওনাকে এখন ডাকবো, ওনার নাম হচ্ছে লুৎফুল আজম। He is an AI business solution specialist Microsoft. Thank you. আসসালামু আলাইকুম। সো অ্যাজ আতার ভাই যেমন বললো যে আমি হলাম একজন এআই বিজনেস সলিউশন স্পেশালিস্ট মাইক্রোসফট। ইন টার্মস অফ ব্যাকগ্রাউন্ড, আমার কোনো আইটি ব্যাকগ্রাউন্ড ছিল না। 2019 সালে আমি আসছি ইউএসএ তে। আমার ব্যাকগ্রাউন্ড ছিল সিভিল ইঞ্জিনিয়ারিং। সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আসার পরে আমি অ্যাকচুয়ালি ট্রাই করি সিভিল ইঞ্জিনিয়ারিং জব শুরু করার, কিন্তু সুযোগ হয় না, কারণ এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং জবের জন্য সার্টিফিকেশন লাগে। সো সার্টিফিকেশন আমাদের সাথে ছিল না, কারণ যারা আমরা গ্রিন কার্ড নিয়ে আসি তাদের একটা বড় সমস্যা হলো যে আসার পরেই এখন টাকা ইনকাম করতে হবে, উই নিড টু আর্ন মানি। সো আমার পজিশন ছিল তখন আমি জয়েন করছি বেস্ট বাই। সো বেস্ট বাইতে জয়েন করার পরে সেখানে বেস্ট বাইতে একটা পজিশন ছিল, নাম হলো মাইক্রোসফট সার্টিফাইড অ্যাডভাইজার। সো সেই পজিশন থেকে সেই পজিশনে থাকার পরে সেই পজিশনের পে করতো ডিরেক্টলি মাইক্রোসফটে। So you manage the Microsoft department within MS5. So I was able to get into that position. সেখান থেকে গ্রো করতে করতে আপ টু 5 বেস্ট বাই একসাথে ম্যানেজ করা মাইক্রোসফট ডিপার্টমেন্ট। সেই পার্ট থেকে আমি আসলে মাইক্রোসফটে জয়েন করি 2000 ওকে শোনা যায়? আচ্ছা, 2022 সালে ফেব্রুয়ারিতে আমি মাইক্রোসফটে জয়েন করি। আমি জয়েন করি হলো ওয়েব সেলস অ্যান্ড সাপোর্ট একটা পজিশনে। সো সেই পজিশনটা ছিল কোভিড-19 সময়, যখন মাইক্রোসফটের সাপোর্ট লোকজন দরকার ছিল যারা ওয়েবে মানুষদেরকে সাপোর্ট করবে, যেমন কীভাবে কম্পিউটার ইনস্টল করতে হয়, কীভাবে অফিস ইনস্টল করতে হয়। খুবই সিম্পল পজিশন, বাট যদি ইচ্ছা থাকে তাহলে আসলে অনেক কিছুই করা যায় ওইরকম একটা পজিশন থেকে। তখন আমি যেটা করি সেটা হলো যে আমি মাইক্রোসফটের 9টা ফান্ডামেন্টাল, সবকটা ফান্ডামেন্টালের সার্টিফিকেশন নিই। সো সার্টিফিকেশন থাকলে একটা সুবিধা হয় যে একটা বেসিক ফান্ডামেন্টাল থাকলে অনেক দিকে মুভ অ্যারাউন্ড করা যায়। সো তখন স্ট্র্যাটেজিক আইটেম ছিল হলো অ্যাজুর ক্লাউড। সো আমি সেই দিকে মুভ অ্যারাউন্ড করা শুরু করি। সেইখান থেকে 2023 সালে একটা লে অফ হয় মাইক্রোসফটে। সো মাইক্রোসফট ফুল 6,000 এমপ্লয়ি বের করে দেয়, আর ওই বছরের জানুয়ারিতে আরও 10,000, তো টোটাল 16,000। আই ওয়াজ পার্ট অফ দ্যাট লে অফ। সো লে অফ টাইপের সিচুয়েশন যখন আসে তখন এটা খুবই স্ট্রেসফুল, কারণ ইউ ডোন্ট নো হোয়াটস দ্য ফিউচার ইজ, ইউ ডোন্ট নো হোয়াটস গোয়িং অন, ইউ ডোন্ট নো ওয়ে শুড ইউ মুভ ফরওয়ার্ড। বাট এরকম সময়ে যেটা করতে হয় সেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে সেটা হলো যে ইউ অ্যাপ্লাই। কারণ এখনকার সময়ে অ্যাপ্লিকেশন ঠিকমতো ধরা পড়ে না। ফার্স্ট এটিএস সফটওয়্যার যদি ক্যাচ আপ না করে তাহলে ইউ আর জাস্ট ডান। সো ফুল স্পেসিফিকেশন থাকার পরেও আসলে জবগুলোতে পাওয়া যায় না। সো আফটার অল আমি এক্সেঞ্চারে জয়েন করি। এক্সেঞ্চারে আমি মাইক্রোসফট ইউনিফাইড নামে একটা সার্ভিস আছে, সেই সার্ভিসটা ম্যানেজ করি ফুল সেন্ট্রাল ক্যানাডার জন্য। সো তারপর যখন অপরচুনিটি আসে তখন আমি আবার মাইক্রোসফটে ব্যাক ট্র্যাক করি অ্যাজ এ এআই বিজনেস সলিউশন স্পেশালিস্ট। কারেন্টলি আমি একটা 8 পার্সন টিম ম্যানেজ করি, যেখানে 4 জন সলিউশন ইঞ্জিনিয়ার আর 4 জন সলিউশন স্পেশালিস্ট আছে।
একটা টেরিটরির নাম হলো HLA, হার্টল্যান্ড, মোস্টলি মিশিগান, ইন্ডিয়ানা, ওহাইও। সো সেখানকার বিজনেস আর সলিউশন যেগুলা, সেখানে আমার ফোকাস হলো যে কোনো একটা কোম্পানি যখন তারা আসার পরে তাদের 5 ইয়ার, 3 ইয়ার, 4 ইয়ার রোড ম্যাপে কীভাবে তারা AI ইমপ্লিমেন্ট করতে পারবে উইথ মাইক্রোসফট সলিউশন, মাইক্রোসফট কোপাইলট, মাইক্রোসফটের এজেন্টিক সলিউশন। সো ওভারঅল আমার লাইফের লাস্ট 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থেকে যেটা বলতে পারি, আইটি এখন সবচেয়ে বেশি ভলেটাইল। সো এমন একটা পজিশন যেখানে আমরা ইন্টারভিউ নিতেছি, যেখানে AI এর কোনো সম্পর্ক নাই, তারপরেও কোশ্চেন চলে আসবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে তোমার কি আইডিয়া আছে, হোয়াট ইউ নো অ্যাবাউট এজেন্টিক AI, হোয়াট ইউ নো অ্যাবাউট সিটিজেন ডেভেলপার, হোয়াট ইউ নো অ্যাবাউট কম্পিট সিনারিও, Copilot to ChatGPT to Google Gemini. সো AI এখন এমন একটা সিচুয়েশন চলে আসছে যে এটা একটা ফান্ডামেন্টাল নলেজ। সো এটা সবারই থাকতে হবে, সবারই পারতে হবে। সো আমাদের কারেন্ট সিচুয়েশনে যেটা আমার পক্ষ থেকে যদি সাজেশন থাকে, তাহলে সাজেশন হবে যে আইটি এমন একটা জিনিস যেটার জন্য ডিগ্রি লাগবে না। ইভেন এখনও কোনো একটা পজিশন যেটা একটা মেবি সফটওয়্যার ইঞ্জিনিয়ার 2, you don't need a degree. If you know the thing, if you can get into an interview, if you can show what you know, what we want from you, you'll get the job. Similar background. আমার সাথে একজন কাজ করে, মার্ক মেহেইন, over 10 years of background in knowledge in terms of technology, no IT background, কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার 2. সো আর জানি না বললে ইটস এ নেগেটিভ থিং, কারণ হলো যে অনলাইনে সব কিছুই আছে এখন। আমি যা শিখছি আমার লাইফে, কীভাবে M365 Copilot কাজ করে, কীভাবে Azure AI কাজ করে, কীভাবে Azure AI Foundry কাজ করে, সব অনলাইন, সব ইউটিউব। ইভেন ইন্টারনাল ট্রেনিংয়ের চেয়েও ইউটিউব ট্রেনিং মাচ মোর ইজিয়ার। আর কারো যদি ইচ্ছা হয় যে আসলে আমার সাথে যোগাযোগ করবেন, আর এখানে অনেকে অনেক ভালো ব্যাকগ্রাউন্ডের আছে, সো ডেফিনেটলি ইউ ক্যান গেট এ জব। সো আই এম মোর দ্যান হ্যাপি টু সেন্ড এ রেফারেল। সো একটা রেফারেলের বেনিফিট কি? একটা রেফারেলের সবচেয়ে বড় বেনিফিট হলো যে ইউ ক্যান ইজিলি গেট আউট অফ দ্যাট ATS সফটওয়্যার। দ্যাট মিনস কেউ যদি একটা রেফারেল দেয় উইদিন মাইক্রোসফট অথবা অন্য কোনো মেজর কোম্পানি, যত সম্ভাবনা এটা সেমই হওয়ার কথা, একজন অ্যাকচুয়াল পার্সন আপনার রেজুমেটা দেখবে, দ্যাটস ইট। সো এটা এরকম না এখন যে রেফারেল দিলাম জাস্ট জবটা হয়ে গেল, ওরকম এখন আর হয় না। আরেকটা জিনিস যেটা একটু ক্রিটিক্যাল এখন, সেটা হলো যে মেজর টেক কোম্পানিগুলো এখন এন্ট্রি লেভেল পজিশনে হায়ার করা লিটারালি অনেকটাই নাই বললেই চলে। সো বেস্ট অপশন হলো যে পার্টনার কোম্পানিতে জয়েন করা। সো যদি ইফ ইউ আর স্টার্টিং ইউর আইটি, দ্য বেস্ট অপশন বি গোয়িং ফর এ পার্টনার। ইফ ইউ আর লুকিং অ্যাট মাইক্রোসফট, হু ইজ দ্যার পার্টনার কোম্পানি? দ্যাট মিনস একটা কোম্পানি যখন কাজ করে তখন নানান পার্টনার কোম্পানির সাথে সাব কন্ট্রাক্ট থাকে। যেমন মাইক্রোসফটে আটলান্টায় অফিস আছে, সফট চয়েস, বিমো, CDW। সো এরকম পার্টনার কোম্পানিতে ইজিলি এন্ট্রি লেভেল জব পাওয়া যায়। সো কেউ যদি আইটিতে স্টার্ট করতে চাও, মাইক্রোসফট যদি ইন্টারেস্ট হয়, ডেফিনেটলি ট্রাই ফর এ পার্টনার কোম্পানি। Partner company, you can get the experience, and when you jump into the full stack environment, you can just in the interview tell them like, yeah, I know how it works, I know how enterprise agreement works, I know how Mac works, so all of those things is going to be within your realm. So এখন যখন কাউকে হায়ার করা হয়, এমন কাউকে নেয়ার ইন্টারেস্ট অনেক কম থাকে হায়ারিং ম্যানেজারদের, যাদের আনার পর ট্রেন করতে হবে। সো এই ট্রেনিং গ্রাউন্ডটা আগে ছিল উইদিন দ্য বিগ টেক, এখন হলো এটা ডিরেক্টলি পার্টনার কোম্পানি। সো সেম কেস গুগল, সেম কেস অ্যামাজন। সো সিমিলার সিচুয়েশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো ডেফিনেটলি আমি সামওয়ান হু ইজ নট ফ্রম অ্যান আইটি ব্যাকগ্রাউন্ড, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইউএসএতে আসার পরে কোনো ডিগ্রি নেওয়া হয় নাই, আমি কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করি নাই, ডিরেক্টলি এখন ওয়ান অফ দ্য মোস্ট রেকগনাইজড টেক কোম্পানিতে জব করতেছি উইদিন আল্লাহর রহমতে ভালো পজিশনে। সো কারো যদি সাজেশন হেল্প লাগে, আতা ভাইয়ের কাছে রিচ আউট করতে পারো, নাহলে ইমরান ভাইয়ের কাছে। আমি আমার কন্ট্যাক্ট ইনফরমেশন, ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। সো ফিল ফ্রি টু রিচ আউট, আই এম মোর দ্যান হ্যাপি টু টক টু ইউ and share my experience and where the tech sector is going. The direction that we are going is very tough. So skill set. So my position, previously we needed a skill set of level 900. That's the lowest. Now my position needs a skill set level of level 400, which is similar to a solution engineer. So those levels are going up,
So that means tech stack is needed more. So definitely feel free to reach out. Would love to have a conversation. And thank you, everyone. থ্যাংক ইউ লুৎফুল আজম ভাই খুবই সুন্দর করে উনি বলছে আমি অবাক হয়ে গেলাম যে ভাই অনেক সুন্দর করে বলছে আমার খুব ভালো লাগছে আসলে আপনারা সবাই শুনছেন ওনার কথা আমাদের নেক্সট স্পিকার আমি এখন কল করবো হচ্ছে মারুফ রায়হান উনি একজন ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর হি ইজ ওয়ার্কিং ফর ডেলোয়েট সো হি ইজ ভেরি ফ্যামিলিয়ার উইথ সাম অফ দ্যাট Oracle, SQL, then MySQL, those So he will share his knowledge about his journey in IT sector. Thank you. Assalamu alaikum. Thank you so much for the opportunity. Imran Bhai and Atar Bhai really is a great initiation for getting the IT people in one place. I'm seeing lots of new faces as well. It's great to see. Let's start. I came in USA 2009. It's not that long, I think 16 years. My background was textile engineering. And at the beginning, I came with my family. It was really hard to do a school or job or survive with the family. It was really not so easy. The good part is, one point I realized I have to do something different. It should not go like that for a long time. Then I started looking for what to do. But I was passionate about my computer and technology things. That's why I was planning to do something. There was a company at the beginning, New York. It's called. I used to be in New York for a long time, about 9 years. I think it's called Tech. I forget the name. It's something. Tech something. So they used to charge $5,000 that time for the courses. It was not easy for a family to just came in USA, pay $5,000, continue their training, and go to the job market. That's one thing. But since and my current IT experience is around 10 years, and these 10 years it moves like too fast. But my struggle. It sounds like it's a long time, but after my 10 years, it feels like I started from here right now, from the 10 years, not my previous when I came in the USA. So what happened, I have to choose something different. There was most of the people at that time was QA. QA is a common for the Bangladeshi community and other QA software testing. Then I also look for other opportunity in IT industry, like a DBA, cybersecurity, or something like that. And I found out that DBA is the easiest one. But getting job is not that easy. Because it's let me abbreviate the DBA things. It's a database administrator. It's a relational database management system. There's a different flavor of it, like Microsoft SQL, MySQL, Oracle, Postgres. So my choice was MS SQL. I have my few certification, like beginning associate certification, also MCS, which was, and also the Azure administrative. Those helped me from beginning because certification is initially really important. You might don't need the degree, bachelor or master's. You need something to show them I am capable of. You need to shortlist your resume. So that's why certificates are really important. And that's helped me a lot, really. So my struggle, after that, I did not feel any struggle. I started with DBA, I go to a different role. I was in identity and access management for Voya Finance in Sandy Spring. Later, I was on PNC, which was a security analyst. But I do not have any background on that. I know only DBA thing, and that was only Microsoft. On the Voya Finance, I am identity and access management. I was part of I got the different flavor, which was Oracle, Sybase. And my current project, Deloitte, it's been 3 years, close to. But my contract is about to end. But there's another part, I am getting another job. So when you are in the job market, if you have the skill, you'll get a job. Beginning is hard. There's few phrases I will talk later, beginning a job, coming to the IT field. So on the Deloitte, I got another RDBMS
which was PostgreSQL. It was totally new for me. So I have right now, I know Oracle, SQL, PostgreSQL, Sybase, around 5 of them. With that, Azure and the cloud flavor as well, Azure, AWS, and GCP. So when you're in the field, you have a choice to go here and there. But there's few rules, like changing the field. I was a DBA, I go to the identity access management, security analyst, that's okay. But let's say you are a QA. I saw my friends, they comes from QA to DBA. But I never saw people go from DBA to QA. So you have to think about it. It's nothing hurt, but it will harm your career if you change in different track. You need to know, like from the DBA, you can go to the cybersecurity easily. That's what I realized, and I do. And I can choose my career to cybersecurity right now easily. I have a strong background, kind of. I used to have nothing. So that's another part. So the choice you have to make which way you want to go. So challenges of getting job, like which sector you choose, QA, DBA, you need to get the basic idea from AI is right now there, YouTube is there. You get to know which track you want to go, cybersecurity, software engineering, development, whatever you like. You have to be passionate about what you are doing. What happened, like I love to do DBA. DBA is about troubleshooting, performance tuning. It's like challenging. When you troubleshoot a problem, you feel like you resolve something, you achieve something. That's really, it's like you get a feeling, you achieve something. That's one thing. So I love my job. Even I can continue it next 20, 30 years. I don't have any problem if the market is stable like that. But I saw lots of QA people. That's not a bad thing. I'm just saying the real scenario. Lots of people, they don't like it at some point. I don't know. They get frustrated. IT is not easy. That's one thing you have to, it's not really easy. Look, right there. It's not easy. So, okay, let's go back to the challenges. You have to choose, you are going to DBA, QA. Imran Bhai is here. I think he has the QA classes, everything. If you need DBA, I'm here. You can come to me. I can guide you which way you want to go. That's one thing. And hands-on experience. So the classes are there. Lots of courses are there, paid, unpaid. Especially for the DBA, there's a lot. And for MS SQL, there's a lot. You don't need anything else, actually. Just you need the guide, how to proceed, what to do, how you need to build your resume, how to approach. And another challenge is the interview. So learning pace, that will take around 4 to 6 months, honestly speaking. But for me, it took 2 years. That was the reason. Because I was the only earning person in the family, so I have to survive myself and my family. So it was not easy for me. I was working, I was reading, I was learning, I was watching videos at that time when I was working. So, and let's come to the interview. Interview is different. It's not same as you learn. It's totally different. You have to talk. People are shaking, even I'm literally shaking, I mean. But once you overcome, you get the confidence, 1, 2, 3, that's it. Even I was really scared in the first couple of interviews, but once I get the confidence, I remember before the Deloitte, I get 3 offers at the same time. So it's all about confidence and your skill set, how you sell yourself. You have the skill, you need to let them know, yeah, I can run, I can, whatever position, senior, manager, it's not a big deal. I did a lead role, I did manager role. So once you get confidence, it's easy, whatever you want. And another challenge is keeping the job. You get the job, let's see, but keeping is not easy. I know one guy, he literally left he went to the bathroom and he left from there because he was getting hurt. And that's 1 or 2 experience, but it's not like all of them like that. That's a funny part. I saw one guy. So that's another challenge. If you overcome that challenge, if you stay at least 3-4 months, that's it. You'll set.
but you have to continue grow yourself. You have to learn new technology. You have to get up to date with yourself, and you have to be proactive. Your manager needs to be like you, like you're just doing the job. That's not enough for you for your career to go forward. You have to make a target. I am right now junior. I have to go to a lead role some point, and I have a plan. I will go to the manager role. You might not get there, but you build your confidence. That's the one thing will grow you for future. And let's go about the DBA. DBA. Okay, I'll stop at this point. If anyone needs to get into the DBA role, I am the person, and also there is, I think, other guys are here from the database administrator engineering role, data engineering. I think we can help. We can get it together done. Thank you. So much. Thank you, brother. I have a quick request to everyone. So our media partner is basically Atlanta Times. Mizan Bhai is here. So seems like it's a very informative seminar is going on here, right? So if you guys don't mind, just go to your Facebook, go to the Atlanta Times, and if you can share this live to your Facebook post, that will be really good. I really appreciate that. Second. Shakil Bhai. Yeah. Okay, his name is Shakil and he is the cloud engineer team lead. থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি যদি আমার ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করি আমি 2017 সালে আইটি ক্যারিয়ার শুরু করি অ্যাজ এ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে প্রায় 1 বছরের মতো সামথিং আমি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশনের কাজ করেছিলাম তো তখন ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশনের কাজ করার সময় আমার কাছে ক্লাউড জিনিসটা একটু ফ্যাসিনেটিং মনে হয়েছিল তো আমি ক্লাউডে পড়াশোনা শুরু করি ইউটিউব ইউডেমি এগুলো দিয়েই ইভেন্চুয়ালি সেম কোম্পানিতেই আরেকটা পজিশনে আমি ক্লাউড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ পেয়ে যাই সেটা তখন মাইক্রোসফট অ্যাজুর ছিল এবং সেখানে আমি লং টাইম কাজ করি তারপরে ওখান থেকে আমি সিলিকন ভ্যালি ব্যাংকে কাজ করেছি হোম ডিপোতে কাজ করেছি টিসিএসে কাজ করেছি এখন কাজ করতেছি একটা কোম্পানি কলোনিয়াল পাইপলাইন তো এখানে আমি শুরু করি একজন সিনিয়র ক্লাউড ইঞ্জিনিয়ার হিসেবে এখন বর্তমানে আছি ক্লাউড ইঞ্জিনিয়ারিং টিম লিড হিসেবে তো আমি কিছু অ্যাডভাইস শেয়ার করবো যে আমি নিয়মিত আমাদের হায়ারিং হয় এবং আমি ইন্টারভিউ নেই ক্যান্ডিডেটদের তো আমি কিছু জিনিস আমি খেয়াল করি যেহেতু আমিও শুরু করেছি জিরো থেকে রাইট তো আমি সবসময় কোনো ক্যান্ডিডেটকে ইয়ার অফ এক্সপিরিয়েন্স এগুলো আমি দেখি না আমি জাস্ট দেখি তার রেজুমেতে আমি যা যা চাই তা আছে কিনা আর চেষ্টা করি সে যেসব জিনিসগুলো সে রেজুমেতে শেয়ার করছে বা সে বলতেছে যে সে জানে ওগুলো একটু ভ্যালিডেট করার চেষ্টা করি বাট ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আসলে কাজ করছে কি করেন এগুলো নিয়ে চিন্তা করার সময় নেই এবং আমরা যখন রেজুমে ফিল্টার করি অনেক রেজুমে আসে এক এক সময় বিরক্ত হয়ে যায় ও এটা আবার ফিল্টার করতে হবে এতগুলো রেজুমের মধ্যে থেকে তো নর্মালি যে জিনিসটা কাজ দেয় মানে যেহেতু আমি একজন মানুষ রাইট তো আমি যে জিনিসটা কাজে দেয় যে আমি দেখা করি আমি যা খুঁজতেছি কোন ক্যান্ডিডেটের মিলতেছে তার নাম কি কোথেকে আসছে আই ডোন্ট কেয়ার জাস্ট তার সে কতটুকু আমার রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে নিয়ে ইন্টারভিউ শুরু করে আর ইন্টারভিউ যখন আমরা শুরু করি তখন দেখি তার কনফিডেন্স লেভেলটা ঠিক আছে সে খুব কীভাবে নিজেকে প্রেজেন্ট করে তার প্রেজেন্টেশন স্কিল কি কারণ আসলে কি মানে আইটিতে টেকনিক্যালি কাজ আছে অনেক টেকনিক্যাল ডেপথ লাগে কিন্তু তারপর একটা পিপল স্কিল থাকে কিভাবে সে প্রেজেন্ট করবে কিভাবে ক্লায়েন্টের সামনে বা ইউজারদের সামনে তার প্রবলেমটা বা সমস্যাটা তুলে ধরবে এটা একটা প্রেজেন্টেশন স্কিলও আছে এটাও খুব খেয়াল করি যে তার ওই ডেপটা কতটুকু প্রেজেন্টেশন স্কিল কিভাবে সে অ্যাপ্রোচ করতেছে এটা খুব ইম্পর্টেন্ট আর এই সময়ে স্পেশালি এই অনেক লে অফ হয় এবং কিভাবে আমরা আপ টু ডেট থাকবো সেটা অনেক ইম্পর্টেন্ট তো আমি একটা জিনিস অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে ফলো করি যে প্রবলেম সলভিং স্কিল থাকা দরকার যে কোনো ইঞ্জিনিয়ার সে যদি ইঞ্জিনিয়ার হিসেবে মনে করতে চায় তাকে অবশ্যই প্রবলেম সলভিং একটা স্কিল থাকতে হবে এবং এটার প্রতি একটা প্যাশন থাকতে হবে আর এই প্রবলেম সলভিং স্কিল একটা জিনিসটা কি যে প্রবলেম আসলে সলভ করাটা টাফ বিকজ রাইট নাও ইউর অন দ্য পিপল আর লুকিং অ্যাট ইউ
সবাই দেখতেছে আপনি কীভাবে সলভ করুন, ওই সময় সব মানে গুগল করার সময় নেই, ইয়ে টু লেট। আপনাকে প্রবলেম আসার আগেই রেডি থাকতে হবে। হ্যাঁ, স্কিল সেট বা নলেজ আগে থেকেই কিছু কিছু জিনিস অ্যান্টিসিপেট করতে হয় যে আমি এই ফিল্ডে আসি, এই এই সমস্যা হবেই, এটা নোন। আমাকে আগে থেকে রেডি থাকতে হবে যে এই প্রবলেম আমি কীভাবে সলভ করব। তাহলে কখনোই কোনো সিচুয়েশনে আমাদের যেমন ইঞ্জিনিয়ারিং বা আমরা অপারেশনস থাকে অনেক, P1, P2, P3 এ ধরনের ইনসিডেন্টস থাকে, এগুলোতে আপনার 100 মানুষের সামনে আপনাকে প্রেজেন্ট করতে হবে, সিইও থাকবে, সিটিও থাকবে, তাদের সামনে কীভাবে আপনি ট্রায়াস করবেন, ওই সময় আপনার কনফিডেন্স অনেক লাগে। তো এগুলা আপনি তখনই পারবেন যখন আপনার ইন্টারেস্ট থাকবে এবং টেকনোলজি আসতেছে, চেঞ্জ হচ্ছে, আজকে এটা কালকে ওটা, কিন্তু টেকনোলজি সম্পর্কে নিজেকে অলওয়েজ অবগত রাখতে হবে। এবং বর্তমানে এআই স্কিলটা একদমই দরকারি, এবং এর মধ্যে স্পেসিফিকলি নট জেনারেটিভ এআই, এজেন্টিক এআই। তো এজেন্টিক এআই কিভাবে কাজ করে এটা বুঝতে হবে। নর্মালি জেনারেটিভ এআই যেটা চ্যাট জিপিটি করে, সেটা হচ্ছে কি আপনি একটা কোয়েশ্চেন করেন, সে আপনাকে জেনারেট করে আনসার, আমার এই প্রবলেম, আমাকে একটা আনসার দাও, সে জেনারেট করবে। বাট এজেন্টিক এআই ও অ্যাকশন নেয়, অর্থাৎ আপনি যদি বলেন আমাকে এই কাজটা করে দাও, সে করে অ্যাকচুয়ালি বলেন আমাকে একটা ইমেল লেখো, সে লিখে দিবে। কিন্তু জেনারেটিভ এআই কিন্তু ইমেল সেন্ড করতে পারে না, কিন্তু এজেন্টিক এআই দিয়ে ইমেল সেন্ডও করা যায়। তো ওই জিনিসগুলোর সময় আমাদের অবগত হবে কিভাবে আমার কাজের মধ্যে আমি এজেন্টিক এআই দিয়ে আগাবো। তো এই বছর গুগল কনফারেন্সে আমাদের কোম্পানি থেকে আমরা যাই, তো গুগলে ওরা একটা ফ্রেমওয়ার্ক বানাইছে, যেটাকে বলে গুগল নট গুগল এডিকে, এজেন্ট ডেভেলপমেন্ট কিট। ওকে, তো যখন ওরা প্রপোজ করে আমরা স্টেজে দেখলাম, দেখে সাথে সাথে আমার মাথায় ক্লিক করলে হচ্ছে এটা কাইন্ড অফ ওরা একটা ফ্রেমওয়ার্ক বানাইছে যে আমাকে জাস্ট কিছু স্মল ডিটেলস ওখানে অ্যাড করে দিয়ে ইজিলি একটা এজেন্ট বানানো যায়। তো আমি দেখলাম, বাসায় আসলাম, ওই দিন আর কিছু ধরে নেই, পরের দিন শনিবার রবিবার হবে, শুরু করি, বাই সোমবার আমার এজেন্ট রেডি, বাই মঙ্গলবার আমি প্রেজেন্ট করি টিমকে, সবাই হ্যাপি। নেক্সট উইক ডাইরেক্টর বললো ও দেখতে চায়, ওকে দেখাইলাম, তারপরের দিন আমাকে সিটিওকে দেখাইতে হলো, তারপরের উইক এন্টায়ার কোম্পানির সামনে আমাকে প্রেজেন্ট করতে হয়েছে ওইটা, যেখানে সিইও প্রেজেন্ট ছিল, এন্টায়ার বোর্ড ছিল। অর্থাৎ এইটা এত মানে এটা ট্র্যাকশন এত হাই যে আপনি এখানে কিছু করলে এটা খুব দ্রুত এটা আপনি রেজাল্ট পাবেন। তো এই জন্য এজেন্টিক এআই এর উপরে অনেক ফোকাস করা উচিত। আর জব মার্কেটে যে জিনিসটা খুব কাজে দেয়, যেহেতু পার রেজুমে আপনার একটা রেজুমে থাকবে, কিন্তু ওই রেজুমে কিন্তু সব জবের সাথে ম্যাচ হয় না। তো যেটা এখন করা উচিত, সবাই আপনাকে এআই দিয়েই কিন্তু আপনাকে আপনার রেজুমে তৈরি করতে হবে যে দিস ইজ দ্য জব রিকোয়ারমেন্ট, আমাকে এই জবের সাথে যতটা ক্লোজ করা যায় আমার রেজুমে ওই দিকে প্রিপেয়ার করো। তো এইভাবে পার জব ওয়াইজ আপনাকে রেজুমেটা চেঞ্জ করতে হবে এবং ওইভাবে অ্যাপ্লাই করতে হবে, এটা অনেক হেল্প দেবে। তো ধন্যবাদ সবাইকে আমার কথা শোনার জন্য, ধন্যবাদ ভাইকে। থ্যাংক ইউ শাকিল মোহাম্মদ আকরাম ভাইকে, খুব সুন্দর করে উনি উপস্থাপনা করলেন। আমাদের নেক্সট স্পিকার হচ্ছেন মফিক আলী। সো হি ইজ এ ডেটা ইঞ্জিনিয়ার, সো হি উইল শেয়ার হিজ নলেজ অ্যাবাউট ইন আইটি জার্নি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার কথা শোনা যাচ্ছে? রাইট। আমি ইউএসএতে এসেছি 2012 সালে। আমি 2012 সালে ইউএসএতে এসেছি। আমি ওহাইওতে আমার মাস্টার্স কমপ্লিট করে তারপরে প্রফেশনাল ক্যারিয়ার শুরু করেছি। আমি অ্যাকসেঞ্চারে কাজ করেছি, আমি ব্লু ক্রস ব্লু শিল্ড ইন্স্যুরেন্স কোম্পানি হেলথ কেয়ার ওদের সাথে কাজ করেছি, ইন্ডিয়ানা ইউনিভার্সিটি হেলথ কেয়ারে আমার দীর্ঘ সময় কেটেছে। ফাইনালি এখন আমি ডিপার্টমেন্ট অফ হাউজিংয়ে সিস্টেম অ্যাডমিন হিসেবে কাজ করছি। আমি ওদের বাল্ক লোড প্রসেসটাকে মনিটর করি। আমাদের 2-3টা ডিফারেন্ট টুলস আছে, পুরাতন নতুন জব সবগুলোকে আমরা অপটিমাইজ করি, অ্যানালাইজ করি, প্রোডাকশানে প্যাচ করি, আপগ্রেড করি। সো এগুলো মোটামুটি আমার প্রোফাইল। আমার একটা বিজনেস আছে টুডেস টেক, এটা আমি 2022 সাল থেকে রান করছি। ছোটোখাটো কিছু কাজ করি এই বিজনেসের মাধ্যমে, চেষ্টা করি কমিউনিটির সাথে অ্যাটাচ থাকার এবং কমিউনিটিকে কিছু সার্ভিস দেওয়ার আমার বিজনেসের মাধ্যমে। ডিজিটাল মার্কেটিং ইত্যাদি ইত্যাদি সার্ভিস আমরা দিই।
এখন যে বার্নিং কোশ্চেনটা যে জব মার্কেটে কি হচ্ছে, জব মার্কেটের যে নতুন চেঞ্জ, এটার সাথে আমরা কীভাবে অ্যাডজাস্ট করতে পারি। ফার্স্ট থিং, আমার প্রিভিয়াস স্পিকাররা বলে গেছে যে এআই এর সাথে অ্যাডজাস্টমেন্ট করা ভেরি ইম্পর্ট্যান্ট। এআই এর সাথে অ্যাডজাস্টমেন্ট না করতে পারলে আসলে আমরা একটু পিছিয়ে পড়বো। এমন একটা পরিস্থিতি দাঁড়াচ্ছে যে আমি একজন অ্যাকাউন্টেন্ট, কিন্তু আমার কাছে ক্যালকুলেটর নেই। সেটা আমি বলবো যে আসলে আপনি একজন ইঞ্জিনিয়ার, কিন্তু আপনার কাছে এআই নেই। হ্যাঁ, এরকম কাছাকাছি একটা জিনিস চলে আসছে। জব মার্কেটের জন্য রিজুমি অপটিমাইজ করা, জব মার্কেটের জন্য মার্কেট ডিমান্ড অ্যানালাইজ করা, এই কাজগুলো আমরা এআইকে দিয়ে করাতে পারি, যেটা ম্যানুয়ালি করলে আমাদের অনেক সময় লাগে। জব মার্কেটে এআই টুলসের দক্ষতার পরেই আসবে মার্কেট অ্যানালাইজ করা, যে বর্তমান জব মার্কেটে আসলে কি কি ডেটা ইঞ্জিনিয়ারিং টুলস যদি আমি ধরি, তাহলে তার ভিতরে কোন টুলসগুলোর ডিমান্ড কতটুকু আছে, কোন টুলসগুলো পায়োনিয়ার, কারা ইন্ডাস্ট্রি লিডার, গভর্নমেন্ট বা এই টাইপের অর্গানাইজেশনগুলো কী টাইপের ডেটা ইঞ্জিনিয়ারিং টুলস ইউজ করে, ইন্স্যুরেন্স কোম্পানি কী জাতীয় ডেটা ইঞ্জিনিয়ারিং টুলস করে, হেলথ কেয়ার কী জাতীয় করে, এভাবে অ্যানালাইজ করতে করতে একটু ন্যারো করা, যেটা 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 আমাদের মার্কেটিংয়ের ভাষায় বলে, বাই দ্য ওয়ে আমি ঢাকা ইউনিভার্সিটি মার্কেটিং গ্রাজুয়েট। আমার আসলে আইটি, আমি এদেশে এসে পড়াশোনা করেছি। তো মার্কেটিংয়ের ভাষা যেটা বলে শর্টগান অ্যাপ্রোচ আর রাইফেল অ্যাপ্রোচ। শর্টগান দিয়ে গুলি করলে একসাথে অনেকগুলো গুলি বের হয়, একটা না একটা লাগবেই। আর রাইফেল অ্যাপ্রোচ হচ্ছে একটা বুলেট যাবে, সেটা টার্গেট হিট করবে। সো এখন আসলে শর্টগান অ্যাপ্রোচ একটু ডিফিকাল্ট, এখন খুব ন্যারো টার্গেট করতে হয়। আমার ডেটা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমি বলবো AWS, মাইক্রোসফট, আরও কিছু কোম্পানি আছে, এরা ডেটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্ল্ডটাকে লিড করে। বাট আমি যে ইন্ডাস্ট্রিতে যেতে চাচ্ছি, সেই ইন্ডাস্ট্রিতে এক্স্যাক্টলি কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, সেটা একটু দেখার বিষয়। টার্গেটটা যদি ন্যারো হওয়ার পরে যদি কোনো স্কিল গ্যাপ থাকে, দেখা যাচ্ছে যে আমার পাইথন স্কিল একটু কম, সেটাকে আপগ্রেড করা, সেটা একটা ইম্পর্ট্যান্ট স্টেপস হতে পারে। এবং ফাইনালি কাস্টমাইজ রিজুমির মাধ্যমে অ্যাপ্লাই করা বিভিন্ন জায়গায়। অনেকেই আমার প্রিভিয়াস স্পিকাররা বলে গেছেন এই কাস্টমাইজ রিজুমিগুলো এআইয়ের মাধ্যমে তৈরি করা যায়, নিজেও সময় নিয়ে একটু সুন্দর করে তৈরি করা যায়, করে করে অ্যাপ্লাই করা যায়। অ্যাপ্লাই করার পরে আরেকটা স্টেপস আছে, যেটা হচ্ছে ফলো আপ করা। লেটস সে আমি এবিসি কোম্পানিতে অ্যাপ্লাই করলাম, আমি যদি গুগল লিঙ্কডইনে যে এবিসি কোম্পানিতে ক্লিক করি, তাহলে তার পিপলগুলো আমি দেখতে পাবো, কারা এবিসি কোম্পানিতে এই মুহূর্তে কাজ করছে, যদি তাদের লিঙ্কডইন থাকে। সেখান থেকে আমি বের করতে পারবো যে টেকনিক্যাল রিক্রুটার কে আছে। টেকনিক্যাল রিক্রুটারকে যদি আমি একটা মেসেজ পাঠাই যে আমি আপনার কোম্পানিতে ডেটা ওয়্যারহাউস ম্যানেজার হিসেবে অ্যাপ্লাই করেছি, আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই, এটা একটু চান্সটা বাড়ায়। হিউম্যানরা একটু যদি তার সাথে কানেকশন হয়ে যায়, যদি জবটা নাও হয় কোনো লস নেই, মার্কেটে আস্তে আস্তে না লিঙ্কডইন কানেকশনটা রিচ হবে, হয়তো সে অন্য কোনো দিন আরেকটা কোনো পজিশনের জন্য পজিশনের জন্য পাবলিশ করলো, আমি সেখানে যে কমেন্ট করলাম, জাস্ট প্রফেশনাল নেটওয়ার্কিং, সেটা খুবই ইম্পর্ট্যান্ট, যেটা আমরা এখন এই মুহূর্তে করছি, প্রফেশনাল নেটওয়ার্কিং করছি। আমাদের সাথে আমাদের জুনিয়র ভাইয়েরা আছে, তারাও শুনছে, তারাও দেখছে, আশা করি সবার হেল্প হবে এতে। আতাহার ভাইকে খুবই ধন্যবাদ এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য, ইমরান ভাইকেও ধন্যবাদ। ইমরান ভাইয়ের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে 2 মাস 3 মাস পর পর আমরা রিগ্যাদার করতে পারি কিনা, হ্যাঁ, এটা একটা আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে। আপনাদের সবাইকে আসার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মফিক আলী ভাই, থ্যাংক ইউ সো মাচ। নাও আমাদের নেক্সট স্পিকারে যাওয়ার আগে আমাদের একজন মুরব্বী, আমাদের সবাই চেনেন ওনাকে, আমাদের বড় ভাই আবু ভাই। তো উনি অনেক দিন আপনার আইটিতে জব করছেন, এখন রিটায়ার্ড। তো উনি চলে যাবেন, জাস্ট যাওয়ার আগে 2 মিনিট আপনাদের সামনে জাস্ট ওনার এক্সপিরিয়েন্স সম্বন্ধে বলবেন। থ্যাংক ইউ। সরি, আপনাদের এখান থেকে বলি আমি, না মানে যখন আপনি করে থাকেন তারপরে আবার নিচে চলে যাওয়ার তো মাটির সাথে চলে, আমার অবস্থা এরকমই হয়েছে। আমি 1900
19 নাম্বারটা 85 সালে সিটি ইউনিভার্সিটির আন্ডারে নিউ ইয়র্কে সিটি কলেজ স্কুল অফ ইঞ্জিনিয়ার থেকে কম্পিউটার্সে মাস্টার্স করি অ্যান্ড বাংলাদেশ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইকোনমিক্সে মাস্টার্স এবং ব্যাচেলার করি। মজার ব্যাপার হলো আমাদের সময় বাংলাদেশে তখন কম্পিউটার একটা শব্দ ছিল, আমরা শুনছিলাম এবং কিছু একটা করতো, আমার জীবনেও চিন্তা করে নেই কম্পিউটারে পড়বো। সেকেন্ডলি এখন আমি প্রথম যে জবটা করি এটার নাম হচ্ছে অ্যাসেম্বলি 370 মেইন ফ্রেম IBM 370, নাম শুনছেন আপনারা কেউ? যে এটা প্রাগৈতিহাসিক, আমার মতো, আমার দাড়ির মতো চেহারা। তো শেষ করছি স্নোফ্লেক্স দিয়ে আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং ইয়েতে। তো এক সময় নিয়ে আজকে আমি মুসলমান ধর্মে যারা বিশ্বাস করেন, আপনি জানেন যে আজকে শুভে মেহরাজের রাত, আমাদের মসজিদে একটা ডিসকাশন আছে, আমি আপনাদেরকে মেহরাজের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আইটিতে এবং আজকের এই দুঃসময়ে আমি মনে করি যে আমাদের নবীজির স্পিরিটটা রাখবেন। ইউ হ্যাভ টু লার্ন ফ্রম হিজ লাইফ হাউ টু সি দ্য টাফ টাইম। ওকে, অন্যভাবে নিয়ে না, আমি জাস্ট বলতেছি যে আমরা একটা টাফ টাইমে, ভার্জিনিয়াতে আমার অনেক বন্ধু বান্ধব আছে, তার বেশিরভাগ ফেডারেল জবে ইনভলভ। আপনি জানেন এলন মাস্ক সবার বড়টা বাজিয়ে দিছে। আমার ঘরেও আছে, আমার বড় মেয়ে CDC-তে কাজ করতো বিজনেস অ্যানালিস্ট হিসাবে, সে এখন লে অফ। আমার ছেলেও গুগলের ইঞ্জিনিয়ার। তো আপনাদের সাথে আজকে আসছি, আমি শুনতেছিলাম আমার যে মাইক ধরি না এখন, আমি শুনি এবং আই লার্ন, মানুষের লার্নিং কেমন। আমি 3টা টিপস দিয়ে আমি শেষ করবো, আমি মাগরিবের নামাজে যেতে হবে। প্রথমত শুনতেছিলাম জব ইন্টারভিউ। আপনারা যারা জব ইন্টারভিউতে যাবেন, আমি জীবনে বহু ইন্টারভিউ নিছি, বহু সময়, ইউ গেট এ 2 মিনিট, ফার্স্ট 2 মিনিট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই 2 মিনিটে আপনি বেটাকে বুঝাই দিবেন যে আপনার ইন্টারভিউ নিবে যে আপনি মহাজ্ঞানী। যে তার জন্য কি করতে হবে, আগে যে জবটা নেবেন ও রিসার্চ করবেন, কোম্পানিটা কি, পারলে যত, এখন তো গুগল আছে, আমাদের এগুলো নাই। এমনও হতো আমরা অনেকে জিজ্ঞেস করতাম এই কোম্পানিতে যাবে, ঘটনা কি এটার। তো দেন যে জবটা তাই বুঝবেন যে এমনভাবে বুঝাবেন এই 2 মিনিটে যে আপনি ছাড়া তার কোনো বিকল্প নাই। আমার জীবনের যে আমি চাকরিগুলো করছি, লাস্ট চাকরি ছিল AT&T-র প্রজেক্ট, যেটা এটা 22 বছর এক প্রজেক্টে। আপনি যে মনে হয় না কেউ এরকম লম্বা আইটিতে করতে পারে। অল আই ডিড, যে আমার বিকল্প রাখি নেই তাদের কাছে। ইভেন আমি যখন রিটায়ারমেন্ট নিলাম, AT&T আমাকে 3 মাস জোর করে রাখছে। আমি এমডক্স শুনছেন, ইসরায়েলি কোম্পানি। যখন চাকরিতে ঢুকবেন, ইউ গট টু বি টপ অফ ইট। হাউ ইউ ডু দ্যাট? উইথ ইউর নলেজ। আপনি এখানেও সেলসম্যানশিপ, যে বলবেন আপনার সাথে যারা 4-5 জন থাকবে তার জন্য, সুতরাং ইউ হ্যাভ টু লার্ন সামথিং এক্সট্রা। আপনাকে এক্সট্রা সময় দিতে হবে, এক্সট্রা করতে হবে, আপনার কোনো বিকল্প রাখবেন না। দিস ইজ ইউর জব সিকিউরিটি। তা আমি জানি আপনারা আমার থেকে অনেক, এই যে 3 জনে শুনলাম, আই উইশ আজ সারা রাত আমি শুনি আপনাদের কথা, এত শিখতেছি, মনে হইতেছে আবার শিখে স্কিল নিয়ে আবার চলে যাই জব মার্কেটে। বাট আমি এখন পাহাড়ে জঙ্গলের গোড়ায়, গত অক্টোবর থেকে আমি কোর্ট সব ভুলেই গেছি। মেনলি আমার প্রথম জবটা ছিল একটা ওয়েটারের কাজ, ওয়ার্ল্ড অফ এস্টোরিয়াতে। আমার মনে হয় ওই জবটাই সবচেয়ে ইজি ছিল, কারণ অর্ডার লিখলেন, সবকে বললেন অর্ডারটা দাও, আবার টেবিলে সার্ভ করলেন, টাকা পেয়ে গেলেন। কোনো হেডেক নেই, কোনো চিন্তা নাই, কোনো ব্রেইনস্টর্মিং নাই, এবং এত পরিশ্রম হয়, একটা গুড নাইট স্লিপ হতো পিএমের। তো আমি এই অবস্থায় আসছি, এখন পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়াই। বাট আপনারা এরকম করবেন, ইউ টু হ্যাভ এ কিপ এ নেটওয়ার্ক। আমরা পারিনি, আমাদের জেনারেশন ফেল করছি, এটা আমরা চেষ্টা করছি। তবে আমি আমার বাসায় গ্যারেজে আটলান্টায় প্রথম যখন বাড়ি কিনি, আমি আমার গাড়ি রাখবো কেন, আমি সবাইকে আইটি স্কিল দেওয়া শুরু করছিলাম। আমি তখন বাংলাদেশ সমিতিরও সাধারণ সম্পাদক ছিলাম, সেটা ছিল 1996 সাল। তো বেশ কিছু লোককে হেল্প করছি, কিন্তু পড়াশোনা পৃথিবীর সবচেয়ে কঠিন জিনিস, কঠিন কাজ, এটাও মনে রাখবেন। এবং এই কঠিন কাজটা যদি আপনারা করেন, আপনারা অনেক অনেক উপরে উঠবেন, আর ভয় পাবেন না। প্রথমবার আমি 5 বার লে অফ হয়েছি, প্রথমবারই ভয় পাইছিলাম, এরপর আর ভয়টা পাই নাই, বুঝছেন। তো কিপ ইউর স্পিরিট অ্যালাইভ। থ্যাংক ইউ, আমি চলে যাচ্ছি, ধন্যবাদ।
থ্যাংক ইউ আবু ভাইকে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা অনেক সুন্দর ইন্সপায়ারিং কথা আমাদের দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের নেক্সট স্পিকার হচ্ছেন রেজওয়ান হৃদয়। উনি হচ্ছেন সিনিয়র প্রোডাক্ট ওনার, প্রোডাক্ট ম্যানেজার অ্যান্ড অ্যাজাইল কোচ। থ্যাংক ইউ সো মাচ ভাই, প্লিজ শেয়ারিং ইউর এক্সপিরিয়েন্স উইথ আস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি আসলে অনেক টেকনিক্যাল কথা বলতেও পারবো না, জানাও নাই। আমি আমার বন্ধু মাফিক আলী যেখানে শেষ করেছে ওর কিছু কথা ধরে বলি আর কি। আমরা আজকে এখানে যারা এসছি সবাই প্রথমবারের মতো বলতে হয় যে এই যে ক্যারিয়ার রিলেটেড কথা যে কবার আমাকে বলতে হয়েছে বা বলতে পেরেছি নন বেঙ্গলি স্পিকিং পিপলদের সামনে, এটা প্রথম সুযোগ যে আমি বেঙ্গলি স্পিকিং মানুষের সামনে ক্যারিয়ার নিয়ে কথা বলতে পারছি। তো সেজন্য আমি এই কথাটুকু বাংলাতেই বলতে চাই। আর এই যে আমরা এখানে সবাই যারা আছি কেউ না কেউ তাদের ক্যারিয়ারের কখনো না কখনো ভেবেছি নিশ্চয়ই যে আমাদের এই ফিল্ডে যারা কাজ করে তাদের সাথে আমরা যদি জানতে পারতাম যে কারা কাজ করে অথবা একটা নেটওয়ার্কিং হতো, কিন্তু হয় নাই। বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, সেই ঘন্টাটা বেঁধেছে হচ্ছে আতাহার এবং ইমরান, তো ওদেরকে ধন্যবাদ। আর এই কঠিন কাজটা নিয়মিত চলবে, আশা করি আমাদের ভেতরে যারা রয়েছি আমরা একে অপরকে জানবো। যেমন এই যে আমার এক ভাই সামনে বসে আছে, উনি আর আমি এখানে আলাপ করতে গিয়ে জানলাম যে একই ফ্লোরে আমরা প্রায় 2 বছরের মতো কাজ করেছি, কেউ কাউকে চিনতাম না, আজকে ওনার সাথে দেখা হলো। তো এই কাজগুলো কঠিন, কিন্তু আমার কাছে মনে হয় এই কাজগুলো আসলে দরকার। আমরা যে এই ডিফিকাল্ট সময়ের ভেতর দিয়ে যাচ্ছি এটাতে অনেক কিছুতে আমাদের নিয়ন্ত্রণ নেই। যারা এক্সপার্ট যারা বলেছেন যে এটা শিখতে হবে ওটা শিখতে হবে, ডেফিনেটলি এটা তো কন্টিনিউয়াস লার্নিং প্রসেস। এরপরেও যে সব কিছু হয়ে যাবে বা সমাধান হবে তারও কোনো গ্যারেন্টি নাই। আমাদের যেটা করতে হবে যে আমাদের ভেতরে যে বন্ডিংটা, আপনারা সবাই কম বেশি অভিজ্ঞতা রয়েছে যে ভারতীয়রা অথবা চাইনিজরা কি করে তাদের কমিউনিটিতে ইনভলভ, এবং আমি এমনও দেখেছি যে আইটিতে কাজ করছে বা স্যালারি যে তুলছে সে কাজ করছে না, কাজ করছে আরেকজন। আপনারা নিশ্চয়ই এরকম জানেন। তো এইটুকু দরকার, এতটুকু গভীরে যাওয়ার বোধহয় দরকার নাই অনৈতিক কাজের। কিন্তু আমরা যে সাপোর্টগুলো যদি আমাদের ভেতরে এস্টাবলিশ করতে পারি, যে একজন বাংলাদেশি আরেকজন বাংলাদেশিকে সঠিক পথটুকু দেখানো, হেল্পটুকু করা, যতটুকু একটু জানার থাকলে তাকে সেই জানতে উদ্বুদ্ধ করা, অথবা আমি যদি জানি আমার নলেজটা শেয়ার করা। আর যদি চাকরি বাকরির ক্ষেত্রে যদি আমরা রাইট পাথ দেখাতে পারি, আমার কোম্পানিতে একটা ওপেনিং আছে, আমি যদি বলি ভাই তুমি তো জব খুঁজছো, আসো এখানে অ্যাপ্লাই করো, আমি একটা রেফারেল দিতে পারি, সেই কাজটুকু অনেক বড় হেল্প। আমরা চিন্তা করি কি জান না, বাঙালিরা একজন আরেকজনের উপকার করতে চায় না, এই করতে চায়। আপনি শুরু করেন, আমি শুরু করি, আপনি যাকে উপকার করবেন সেই উপকারের কথা ভুলে যাক, অকৃতজ্ঞ হোক, কোনো অসুবিধা তো নাই। আপনি আপনার কাজটা করলেন, কিন্তু আপনি আজকে একজনের উপকার করলেন, অন্য কেউ আপনার উপকার করবে, আপনার দুঃসময়ে পাশে দাঁড়াবে। তো প্রাপ্তিটা চিন্তা না করে আসুন আমরা একটু উদার হই, কাইন্ড হার্টেড হই, সবার সাথে কাজ করি। আর আজকে এই যে মুখগুলো আসেন আমরা একে অপরকে একটু চিনে রাখি, কারণ আমার কয়েকটা ভাই আছে এখানে, দেখলাম আমার সাথে মসজিদে দেখা হয়, আজকে এখানে দেখা হলো, এখানে পরিচিত হলাম। তো এই কাজগুলো আমাদের মধ্যে নিয়মিত করা উচিত। আর আমাদের কিছু বাঙালি ইগো আছে, এই বাঙালি ইগোটা ছাড়তে হবে আমাদেরকে। এটা সব ক্ষেত্রে, শুধু আইটি প্রফেশনাল, যে কোনো প্রফেশনাল। আপনি ওই যে রিটেল স্টোরে যান, একটু বাঙালি বুঝতে পারবেন, যেই আপনাকে বুঝতে পারলে যে বাঙালি, সে আপনার সাথে কথা বলবে না, অন্যদিকে তাকায় থাকবে। হ্যাঁ, তো এই কাজগুলো আসলে একটু কোনো কাজ ছোট না। যিনি ওয়ালমার্টে কাজ করছেন তার ঘরের বিল আমি দিচ্ছি না, আমার ঘরের বিল উনি দিচ্ছে না। সব কাজের একটা মর্যাদা রয়েছে। তো নিজের মর্যাদাটা নিজেরা বুঝতে শিখুন, একে অপরের সাথে কাজ করুন। আশা করি আমরা দেশের বাইরে সুন্দর একটা কমিউনিটি তৈরি করতে পারবো। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। থ্যাংক ইউ সো মাচ ভাই রেজওয়ান হৃদয় ভাইকে খুব সুন্দর করে বলছেন। আমাদের নেক্সট স্পিকার মোহাম্মদ আবদুল্লাহ আল আসাদ। উনি হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যাট ব্যাংক অফ আমেরিকা। থ্যাংক ইউ সো মাচ গাইজ। উই আর নেক্সট স্পিকার উইল বি মাহবুবুর রহমান। থ্যাংক ইউ। ধন্যবাদ আথার ভাইকে আমাকে এখানে সম্পৃক্ত করার জন্য আপনাদের মাঝখানে। সো আই থিঙ্ক আই এম দ্য নিউয়েস্ট এডিশন টু দিস কমিউনিটি। আমি খুবই অল্প দিন হয়ে আসছি এখানে, লাইক 3 বছর হয়নি এখনো।
এখানে এখানে আসলে শুরুটা আসলে রুকি হিসাবে বলতে গেলে আমি এখানে মাস্টার্স করছি, মাস্টার্স লাইক 1.5 বছর এরকম সিবিটিতে জব শুরু করছিলাম থার্ড পার্টির আন্ডারে ব্যাঙ্ক অফ আমেরিকাতে। সো মেবি আই গট লাকি আর সামথিং উইদিন 2 মান্থস আমার ম্যানেজার ডিসাইড করছে যে আমাকে ফুল টাইম এমপ্লয়ি হিসেবে হায়ার করবে। সো নাও আই এম ফুল টাইম দেয়ার অ্যান্ড সো দিস ইজ দ্য নিউ স্টোরি। বাট আমি আসলে একটু অনেকের তুলনায় অনেক দেরিতে আসছি এখানে, কারণ আমি 2010-এ আমার অনার্স কমপ্লিট হয় কুয়েট থেকে। আমি কম্পিউটার সায়েন্সে ডিগ্রি নিয়েছিলাম। এরপর বাংলাদেশে অনেক বিভিন্ন কোম্পানিতে কাজ করছি, মেনশনাবল স্যামসাং আইএনডিতে ছিলাম অনেক দিন। আর বলার মতো আমি সরকারি চাকরি করছি প্রায় 5 বছর। ইফ কোনো সময় আপনারা যদি সোনালী ব্যাংকের কোনো সার্ভিস নিয়ে থাকেন, I believe you are using one of the systems that I put my hand on, especially ওদের যে ওয়ালেটটা আছে, আমি ওটার কোর আর্কিটেক্ট ছিলাম। যে ই ওয়ালেট ইউজ করে ইটস প্রিটি গুড। সোনালী ব্যাংক হিসাবে আপনারা ইউজ করলে বুঝবেন, অ্যাটলিস্ট ওইটুকু মেনটেন করে ট্রাই করছি যে ইউজার বিরক্ত হবে না, অ্যাটলিস্ট নট ফ্যান্সি বাট ইটস ফাংশন ওয়েল। আর বলতে গেলে কেরিয়ার নিয়ে যদি বলতে হয়, আমি আমার তরফ থেকে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে ইউ নিড টু কিপ ইউর স্পিরিট হাই। ওই আমাদের মুভি বলে গেছেন, কিউরিয়াসিটি রাখতে হবে। আই মিন আমি বুঝতেছেন, আমি সরকারি চাকরি করছি 5 বছর, স্টিল ওয়ান ডে আই থট দ্যাট ওকে আমি আইদার দুটো জিনিস করতে পারি। একটা হচ্ছে শান্তির জীবন, সোনালী ব্যাংকে চাকরি করবো 8টা 5টা, দ্যাটস ইট। সুখে শান্তিতে একটা লোন নেবো, 1 কোটি টাকা লোন পাবো, ফ্ল্যাট নিব, আর শান্তিতে জীবন যাপন করবো। আর প্যাশন হিসেবে আমার প্যাশন ছিল সফটওয়্যার ডেভেলপমেন্টের। সো আমি ব্যাংকে চাকরি করার পাশাপাশি আমার ক্লায়েন্টদের কাজ করতাম অনেক, মোস্টলি মোবাইল ডেভেলপমেন্টের কাজ করতাম আমি। গেম ডেভেলপার হিসাবে আমি শুরু করছিলাম কাজ। এরপর আমি অনেক ধরনের কাজ করছি, মোস্টলি অলমোস্ট সব মোবাইল প্ল্যাটফর্মে আমি কাজ করছি। কিন্তু তখন আমি চিন্তা করলাম আইদার আমি এই ডিসিশন নিতে হবে যে শান্তিময় জীবন, অথবা একটু অ্যাডভেঞ্চারাস হতে হবে, অনিশ্চয়তা নিয়ে আসতে হবে। অ্যান্ড আই এম পেইং ফর ইট রাইট নাও অ্যাকচুয়ালি। আমি এখানে আসার পর, এখানে আপনারা জানেন এখানে এখন যে অবস্থা, আমি খুবই ক্রুশিয়াল একটা টাইমে আসছি এখানে। আমি এখানে পা দেওয়ার পর থেকে শুনতেছি লে অফ হচ্ছে। 2023 জানুয়ারিতে ঢুকছি, জাস্ট থাউজেন্ডস অফ এমপ্লয়ি লাইক ভালো ভালো কোম্পানি থেকে চলে যাচ্ছে। তো আল্লাহ রহমতে ইনশাল্লাহ শিখে আছি, কিন্তু এখানে আবার শুরু করতে হচ্ছে। এখানে চ্যালেঞ্জ আমি যেটা ফেস করতেছি, আমি ওটা নিয়ে কথা বলবো না, অনেকে কথা বলে গেছে যে কীভাবে ইন্টারভিউ দেবেন, হাউ টু বি কনফিডেন্ট। আমি কথা বলবো পরের স্টেপটা নিয়ে। আপনি যখন ঢুকলেন তখন আপনি কি করবেন। আমি যে চ্যালেঞ্জটা ফেস করি, লাইক টেকনিক্যালি আই এম নট ওয়ারিড অ্যাবাউট দ্যাট, বিকজ আমি জানি যে আমি কম পারি, বাট আমি খুবই পারসিস্টেন্ট, আমি লেগে থাকতে জানি, আমি সলভ করবই। কিন্তু সমস্যা হচ্ছে কমিউনিকেশন, হাউ আর ইউ ইন্টারফেসিং, লাইক এদের কালচার, এরা যখন কথা বলে, এরা যখন মেটাফোরগুলো ইউজ করে, ওগুলো আপনার বুঝতে হবে। আদারওয়াইজ আপনি একটা সিম্পল প্রবলেম আপনাকে এক্সপ্লেন করতেছে, ওরা অনেক সময় অনেক মেটাফোরিক্যালি ইউজ করবে, যেগুলো আপনার একটু বুঝতে সমস্যা হয়। তো ওই সব জিনিসগুলো একটু কপ আপ করে নিতে হয়। তারপর এই দেশের মানুষের একটা ওয়ার্ক এথিক্স একটু ডিফারেন্ট বাংলাদেশের তুলনায়। এখানে কমিটমেন্ট দিলে কমিটমেন্ট না রাখাটা একটা গর্হিত অপরাধ। বাংলাদেশে তো আমরা বলি ঠিক আছে স্যার কালকে করে দেবো, বাট এখানে আপনি ডেডলাইন দিলেন তো ইউ নিড টু মেনটেন ইট। বাট সুবিধা হচ্ছে এনারা ভদ্রলোক, এখানে ডেডলাইন আপনি যদি মিট করতে না পারেন, আপনি যদি এক্সপ্লেন করতে পারেন ফ্যাক্ট অনুযায়ী, যে ফ্যাক্ট নাম্বার 1, 2, 3, প্রথম দুটো আপনি বলবেন যে কেন পারলেন না, তৃতীয়টা আপনি বলবেন যে আপনি কাভার আপ হিসাবে কী করতেছেন নেক্সট কদিন মধ্যে, দেন ইটস ওকে। বাংলাদেশের মতো না যে আপনার ইয়ে হতে হবে। আর এছাড়া আমি আসলে স্টিল ইন্টারেস্টেড। আমি এখানে যখন মাস্টার করছি, আই উইল সে আই স্টিল গেট লাকি। আমি এখানে RA পাইছি মাস্টার্সে। নর্মালি পিপল ডোন্ট গেট RA ইন মাস্টার্স। আমি আমার প্রফেসর আমরা রিসার্চ করছি মেইনলি AI নিয়েই। আমি মেইনলি LLM নিয়ে কাজ করতাম। এজেন্টিক AI এর কথা বলা হচ্ছিল। তো আমি যখন শুরু করছি তখন আমি আসলে এটা কোর নিয়ে কাজ করতাম, লাইক রিট্রাইভাল আগুমেন্টেড জেনারেশন বলে, RAG বলে, বা ইন কনটেক্সট লার্নিং, বা ওই যে উনি বলতেছিল একজন যে জেনারেটিভ AI ডিফারেন্ট আর এজেন্ট ইউজ করা ডিফারেন্ট। অবভিয়াসলি দুটো ডিফারেন্ট। জেনারেটিভ AI ইজ নাথিং বাট একটা, আমার কাছে যেটা মনে হয়, এটাকে জাস্ট আপনি অসংখ্য ডাটা পুশ করে দিচ্ছেন একটা মানুষের মতো। একটা মানুষের ভিতরে আপনি অনেক কিছু শেখাই দিয়ে জিজ্ঞেস করতে পারেন প্রফেসরকে, যে কোনো কোশ্চেন অ্যান্সার দিতে পারে। রাইট নাও জেনারেটিভ AI হচ্ছে হোয়াট এভার ইজ ইন দ্য ওয়েব ইট গেট ফিডেড উইথ দ্যাট। আপনি যে কোনো কোশ্চেন করবেন, জাস্ট ওয়ার্ড ম্যাপিং করে আপনাকে অ্যান্সার দিবে। বাট
এজেন্ট যেটা উনি অলরেডি বলছে, এজেন্ট হতে হলে একটু এজেন্ট আমার কাছে মনে হয় অনেকে হয়তো জানবেন, এক সময় একটা সফটওয়্যার ছিল র্যাপসোডি, এখনও হয়তো অনেকে আছে, এটা ইউজ করা হতো মডেলিংয়ের জন্য, লাইক ক্রিটিক্যাল সিস্টেমগুলোকে চিহ্নিত করার জন্য। এখানে অ্যাক্টর থাকতো, আপনি সিমুলেট করতে পারতেন। সো এজেন্টিকে অলমোস্ট ওটা, বাট আরও একটু স্মার্ট। আপনি বেসিক্যালি আগে থেকেই বলে দিচ্ছেন যে তোমার কাছে যদি আমি বলি ইমেল সেন্ড করো, তো তুমি প্যারামিটার খুঁজবা কোথায় সেন্ড করবো, তুমি খুঁজবা কি কন্টেন্ট, স্টেপ বাই স্টেপ, অলমোস্ট লাইক এ অ্যালগোরিদম, যাতে একটার পর একটা কাজ করাই দিয়ে সবগুলো কাজ ঠিকঠাক হচ্ছে কিনা। তো আমার মনে হয় আমি এখন আসলে আমার স্টিল হাঙ্গার আছে, আমি হয়তো পিএইচডি করব ফিউচারে, বাট রাইট নাও আমার ফ্যামিলি আছে এখানে, এখানে একটা প্রেশার আছে। এই দেশে আসলে এটাই সবচেয়ে বড় প্রেশার, এখানে আপনি ফ্রিলি সব কিছু করতে পারবেন না। আমি এই জমিতে ঢোকার পর আমি চাইলেও আর একটা নতুন কোনো কাজ করবো, আমার এন্টারপ্রেনারশিপে যাওয়া খুবই কঠিন এখানে। সো আমি হয়তো ফিউচারে চেষ্টা করবো পিএইচডি করার। আমার পিএইচডি করার ইচ্ছা বেসিক্যালি একটু রিভার্স সাইকোলজি আমার, সেটা হচ্ছে এআই এর ইথিক্যাল সাইডের প্রতি। নর্মালি পিপল এখন এআই ইউজ করতেছেন, আপনারা যা ইচ্ছা দিয়ে দিচ্ছেন এআইকে। আমার ড্রাইভিং লাইসেন্স এটা, আমার এই অবস্থায় এই সাজেশন দেন। ইটস ওকে টু গেট সাজেশন ফ্রম এআই, বাট ডোন্ট ফিড ইউর প্রাইভেট ইনফরমেশন ইন দ্য চ্যাট জিপিটি অর এনিথিং। গড, ইলন মাস্ক অর যেই হোক না কেন, কেউ আপনার ডাটা সিকিউর রাখবে না, আপনার ডাটা আপনার কাছে সিকিউর। তো আমার কাজ করার ইচ্ছা আছে এটা নিয়ে, যেটাতে এই ডাটাগুলো প্রাইভেট থাকে, লাইক আপনার নিজের মডেল, আপনার নিজের ট্রেনিং দিতে দেন না দেন, বাট আপনার ডাটা যেন সিকিউর থাকে। আপনি যদি ট্রেন করেন, এটা ইমিডিয়েট থাকতে হবে। বিকজ এটা হয়তো আমি ব্যাংক অফ আমেরিকা জব করি, আমি এখানে সবাই এআই নিয়ে খুব দ্রুত আগাচ্ছে, বাট এরা খুবই কনজারভেটিভ, বিকজ দে আর ভেরি কনসার্নড অ্যাবাউট দেয়ার ডাটা সিকিউরিটি। একটা কাস্টমার এজেন্ট চাইলে এরা তৈরি করতেছে না, বিকজ কাস্টমার এজেন্ট যদি তৈরি করে সাপোর্ট এজেন্ট, ওই কাস্টমার সাপোর্ট এজেন্ট তো আপনার একটা মডেলকেই জিজ্ঞেস করবে যে আমি কী করবো, সমস্যা কী। তো অনেক ডাটা লিকের সুযোগ আছে। আর কেরিয়ারের দিকে আমি একটা ডিফারেন্ট কথা বলি, যে শুধু আইটি মানেই যে কোডিং প্রোগ্রামিং, নট দ্যাট। লাইক আমি যে বললাম ইথিক্যাল এআই, আই এম শিওর অ্যাবাউট দ্যাট, এটা খুবই একটা হট কেরিয়ার হবে ইন ফিউচার। আপনি যদি ইথিক্যাল এআই ল নিয়ে পড়তে পারেন, জাস্ট লাইক ল ইয়ার দরকার, উইদিন নেক্সট 5 ইয়ার্স এই প্রফেশনটা খুবই ডিমান্ডিং হবে, যে যারা ইথিক্যাল এআই এর রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে জানে। আপনি ইউরোপের দিকে তাকালে দেখবেন, ওরা এআই ইউজ করার আগে এক গাদার নিয়ম ডকুমেন্ট তৈরি করে রাখছে, যে এটা করা যাবে, এটা করা যাবে না, এটা করা যাবে, লটস অফ রেগুলেশন। এখানে রেগুলেশন নাই, কিন্তু ইন ফিউচারে এটারও দরকার হবে। আমি মনে হয় খুব ছড়ায় ছিটায় কথা বললাম অনেক, বাট থ্যাংক ইউ, ধন্যবাদ। Thank you so much, brother. We are gonna get like 15 minutes break for the prayer. Before that, like we have last speaker, Mahabubur Rahman. He is a network engineer for Cox Communication. আমরা ব্রেক নামাজের ব্রেক নিচ্ছি, ওইটার পরেই 5 মিনিট, ওকে? আমরা এখানে নামাজ পড়বো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে আসার জন্য। আর আতাহার এবং ইজাজ ভাই, আপনাদের সবাইকে এরকম একটা প্রোগ্রাম করার জন্য। আমি মাহবুবুর রহমান, আমার ক্যারিয়ার একটু আগে শুরু হয়েছে। আমি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট ব্যাচ। তো 2004-এ গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর 2005-এ গ্রামীণ ফোনের প্ল্যানিং অ্যান্ড ডিজাইন টিমে আমি ফার্স্ট নন বুয়েট নন আইওটি হিসেবে জয়েন করি। তো ওখান থেকে উঠতে উঠতে 2012 ডিসেম্বর পর্যন্ত গ্রামীণ ফোন, 2013-তে রবিতে আসি, এবং 2013-তে 14-তে যখন বাংলাদেশে 3Gটা লঞ্চ হয়, আমি এটা ডিজাইন সলিউশন আর্কিটেক্ট ছিলাম। তো 2014 অগস্টে আমাকে আমাদের এক প্রজেক্টের সিমেন্সের একজন সে কান্ট্রি ডিরেক্টর ছিল, সে আমাকে অফার করে যে তার কি একটা জব আছে, তুমি যাবা কিনা। তো আমি এটা ফিল করি না, কিন্তু হঠাৎ করে আমার বাবা মারা যায়, আমি খুব আপসেট হয়ে যাই। তো তখন ওই টার্কির, ওইটা হচ্ছে তুর্কসেল বলে ওই কোম্পানিটা, অরেঞ্জ, ভোদাফোন অরেঞ্জের ওনারশিপে। তো ওইখানকার সিটিও আমাকে কল দেয় যে আমাদের অ্যাক্সেস টিমের একটা হেড দরকার, তুমি আসবা কিনা। তখন আমার মনে হচ্ছে বাংলাদেশে থাকার আমার ইন্টারেস্ট হারায় ফেলছে। তো তারা বললো তোমার ফুল ফ্যামিলি স্পন্সর করবো, চলে আসো। তো আসলাম, ওখানে ছিলাম 6 মাস। তারপরে তারা আবার
ইরাকের একটা অপারেশন কিনে কোরেকটেল, ওইটা ওয়ারেঞ্জির একটা পার্টনার, তো ওইখানে 1.5 বছর মতো ছিলাম। ওখানে আমি মোটামুটি MPLS নেটওয়ার্কটা লিড করতাম। তো 2015-এর লাস্টের দিকে ইরাকের অবস্থা একটু খারাপ হতে, তখন আমাদের ইনলজের ফ্যামিলিরা ইউএসএতেই থাকে, তারা বললো তুমি ইউএসএ চলে আসো। তখন আমি বললাম ইউএসএ বললেই আসা যায় নাকি। তা আমি একটা ইউনিভার্সিটিতে একটা লেটার লিখলাম যে এই আমার এক্সপিরিয়েন্স, তুমি আমাকে উইদাউট GRE IELTS নিবা কিনা, কারণ আমার হাতে টাইম নেই। সে আমার ইন্টারভিউ নিল, বললো যে তুমি কোন সাবজেক্টে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি অ্যাপ্লাই করছি, বাট আমি সফটওয়্যার এসও পারি না, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তখন সে বললো তুমি তাহলে এখানে আসতে চাচ্ছ কেন, বললো যে আমি ওইটা পড়ার জন্যই আসতে চাচ্ছি, আমি এটা কিছু জানি না, সো ইফ ইউ অ্যালাউ মি দেন আই উইল কাম। সো কোনো কারণে ওই ভদ্রলোক, ওই ডিরেক্টর, সে আমাকে বললো ঠিক আছে আসো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া যে আসার পরের দিনই ইউএসএতে ওই ইউনিভার্সিটি তাদের ডাটা সেন্টারের একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার দরকার। সো আমি আসলে আমি একটু পরে আসবো, মানে এই সাইটটা আসবো, কারণ আমি ল্যাকিং ফিল করি বাংলাদেশের মধ্যে। সো আমি ওই CCNA করছিলাম 2005-এ, CCNA মানে সিসকো সার্টিফিকেট নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর। তো এটা গ্রামীণ ফোন স্পন্সর করে, তো করি। তারপরে আমি 2013-তে আমি CCNP কমপ্লিট করে ফেলাই। তো তখন ওই যে জবটা আমাকে অফার করে ইউনিভার্সিটি, এটা খুব রেয়ার যে ইউনিভার্সিটি কখনো মানে এইভাবে অফার করে না, তো আমাকে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে অফার করছে। তো আমি ওদের ওই সাইবার সিকিউরিটি টিমটা পুরো লিড করছি। ওদের পুরা 5টা ক্যাম্পাস ছিল, তো তাদের পুরো নেটওয়ার্কটা ডিজাইন করছি। তো আপনারা যারা স্টুডেন্ট ভিসায় আসছেন সবাই বোধহয় জানেন যে স্টুডেন্ট হিসেবে আপনি 8 মাস ইউএসএ থাকতে হবে, তারপরে বাইরের কোম্পানিতে জব হবে। তো আলহামদুলিল্লাহ, ওই যে বললাম ব্যাকগ্রাউন্ড আমি গুছাই নিয়েছিলাম। আমি 8 নম্বর মাসে এই চার্টার কমিউনিকেশনস, ডেনভারের একটা কোম্পানি, আপনারা যদি স্পেকট্রাম চিনেন, তো ওইখানে জয়েন করি। তো আলহামদুলিল্লাহ আমার লাইফে ইন্টারভিউ খুব কম দেওয়া হয়েছে, এটা সৌভাগ্যবানও বলতে পারেন, দুর্ভাগ্য, কারণ আমি আসলে সবসময় যেখানে জয়েন করছি সেটেল হয়ে গেছিলাম। তো ওখানে 6 বছর ছিলাম। তো শেষ দিকে আমি ওই সাউথের ইঞ্জিনিয়ারিং টিমের হেড ছিলাম। তো তারপরে আরেকটা ইনসিডেন্ট ঘটে কলোরাডোতে, তো তখন আমার কলোরাডো থেকে মন উঠে যায়। তখন আবার এই কক্স কমিউনিকেশনস তারা আমাকে অফার দেয় যে তুমি আসো এখানে। তো এখানে আমি ডাটা সেন্টার অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি টিমের লিড আর্কিটেক্ট। তো এটা হচ্ছে একটা, আর আমি হচ্ছে CCI হচ্ছে সিসকোর ইঞ্জিনিয়ারিং হিসেবে হাইস্ট লেভেল সার্টিফিকেট। বাংলাদেশে আমরা এই পর্যন্ত 30 জন আছি, বাংলাদেশি পাসপোর্টধারী, নট ইউএসএ, পুরো বাংলাদেশ মিলে। আর আমি হচ্ছে CCD, সিসকো সার্টিফাইড ডিজাইন এক্সপার্ট। তো আমি হচ্ছে প্রথম বাংলাদেশি, ফার্স্ট, হ্যাঁ। আর পুরো পৃথিবীতে 570 থেকে 580 জন আছে। তো আমি কথাগুলো বলতেছি এই জন্য যে আমরা অনেক সময় বলি যে জব সিকিউরিটি, জব অপশনস, আমার টিমে সব অল হোয়াইট, ইন্ডিয়ানদের কোনো স্কোপ নাই, দে ডোন্ট লাইক ইন্ডিয়ানস, কারণ তারা ওই যে বললাম যে একজনে কাজ একজন করে। তো বাট ইউ নিড টু বিল্ড ইউর প্রোফাইল, হ্যাঁ, ব্যাক এন্ডের প্রোফাইলটা তৈরি করতে হবে। তো এটাতে আমার যেটা লাভ হয়েছে যে মানে আমি বাংলায় কমফোর্টেবল, আমার ইংলিশ অত ভালো না, বাট ইট ডাজন্ট ম্যাটার। আমি যখন একটা CTO, আমাদের বিভিন্ন ক্রস ফাংশনাল টিমের VP, এদেরকে একটা ডিজাইন আমি এক্সপ্লেন করি, তারা আমার ডিজাইনটা বুঝতে পারে, আমার ডিজাইনটা সুন্দর কিনা, ঠিক আছে। তো কাজের ধরন বুঝে আমরা নিজে থেকে গড়ে তুলব। কিন্তু আমি যে একটু একটা পয়েন্ট বললাম যে নেটওয়ার্ক সাইটে বাংলাদেশি উপস্থিতি খুব কম। আমি যখন চার্টারে ছিলাম, আমি মানে আমাদের এখানে প্রায় 14,000 এমপ্লয়ি ছিল, আমি একজনও বাঙালি পাইনি। একজন বাঙালি বড় ভাই পাইলাম, উনি হচ্ছে OSS, মানে সে সফটওয়্যার সাইটে, খুব রেয়ার। জর্জিয়া, আমি বিলিভ করি জর্জিয়া, নিউ ইয়র্ক, এসব LA-তে প্রচুর বাঙালি আছে, রাইট? স্টিল নেটওয়ার্ক সাইটে লোকের প্রেজেন্স খুব কম। আমি বিলিভ করি, মানে আমি প্রচুর ইন্টারভিউ নেই, এবং আমি যেটা ফিল করি যে আমি এখন পর্যন্ত আনলাকি যে আমি এখন পর্যন্ত কোনো বাঙালি CV হাতে পাইনি। আমি শিওর যদি আমি কোনো বাঙালি CV হাতে পাইতাম, অ্যাটলিস্ট তার প্রেফারেন্স অন্য জনের 30% বেশি থাকতো। যদিও সে একটু কম কোয়ালিফাইড হতো, আমি তাকে হেল্প করতাম বিল্ড করতে। সো তাহলে আমার যদি এই যে আজকে যে আলোচনা, এটাতে আমাদের আসলে পয়েন্টটা হচ্ছে যে আইটি আমরা বুঝি সফটওয়্যার সাইট, বাট এর বাইরেও একটা সাইট আছে যেটা হচ্ছে নেটওয়ার্কিং সাইট। তো নেটওয়ার্কিংটা কেন ইম্পর্টেন্ট আমি বলি, আমরা যত কথা বলি, যাই বলি, যে ডাটাবেস বলি, ক্লাউড বলি, যাই বলি, এটা দে সিটস অন নেটওয়ার্ক, দে ক্যান নট কমিউনিকেট উইদাউট নেটওয়ার্ক, রাইট? সো আপনার যেমন আমি 21টা ডাটা সেন্টার আমার কন্ট্রোলে।
সো এখানে মিলিয়নস অফ সার্ভিস অ্যাপস চলে। এখন আমি একটা ভুল করলে দেখা যাবে 10 মিলিয়নস অফ পিপল আর আউট, একটা কোম্পানি বসে যেতে পারে। হ্যাঁ, সো নেটওয়ার্ক ইজ ইম্পর্টেন্ট। এর জন্য নেটওয়ার্কিং একটু লে অফের জিনিসটা একটু কম, আনলেস ইউ ডিড সামথিং রং, আপনি ক্যারেক্টারিস্টিক কোনো খারাপ করলেন HR-এর পার্টে, যেটা খুব রেয়ার হয়, বাঙালিরা এইসব জায়গায় করে না। এটা একটা। তারপরে হচ্ছে আপনি এমন কিছু করলেন যে এমন একটা ডিজাস্টার করলেন যেটাতে কোম্পানি মিলিয়নস অফ ডলার লস হলো, যেমন একটা আউটেজ করে ফেললেন। আচ্ছা, এখানেও কিছু প্রোটেকশন সিস্টেম আছে যে তারা ফার্স্ট টাইম কাউকে করে না, তারা বড় কোনো সিস্টেম হলে তাকে এক্সপিরিয়েন্স লোককে এই কাজটা করতে দেয়, জুনিয়র যারা আসবে তারা ছোট ছোট কাজ করবে। তারপরে নেটওয়ার্কে মেইনলি এন্ট্রি লেভেল হবে যারা, তারা ম্যাক্সিমাম মেনটেন্সগুলো করে রাত্রে, দিনের বেলা খুব একটা নেটওয়ার্ক হাত দেয় না। সো আমি যদি বলি তাহলে আপনার আউটেজ করার চান্সও কম। আর কোম্পানি যত ছোটই হোক যাই হোক, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সবসময় কমই হায়ার করে। সো যারা ঢুকতে পারবে তারা মোটামুটি ওই যে শহরে সে থাকবে মোটামুটি। এই যে আলহামদুলিল্লাহ আমার এই জানুয়ারিতে 20 বছর পূর্ণ হলো। আমি লেখাপড়া করছি, এই আমার টেলিকম আর পাওয়ার সিস্টেম ছিল আমার মেজর, এই সিস্টেমে আছি। আপনার পড়ালেখা করতে হবে, কিন্তু নেটওয়ার্ক সাইটে দুইটা অ্যাডভাইস, যে আপনার যদি কেউ করতে চান তাকে ওই যে CCNA-টা ফার্স্টে করতে হবে। তো আমি দেখছি যে আমাদের HR যে ফরম্যাটে, আমি AI দিকে যাচ্ছি না, তারা ওই CCNA যদি সিভিতে না দেখে তারা ইন্টারভিউ কল করে না নেটওয়ার্ক সাইটে, অন্য সাইট আলাদা। পাইথন জানতে হবে এখন, আপনি কি করেন না করেন আই ডোন্ট কেয়ার। পাইথন ছাড়া এখন, কারণ আমাদের প্রচুর, আপনি বিশ্বাস করবেন না, আমরা নেটওয়ার্ক সাইডে অটোমেশন ইউজ করি 20-30 বছর আগে, যে AI-টাই বলতেছি আমরা অনেক আগে ইউজ করি। আর আপনার যারা লিনাক্স সম্বন্ধে একটু আইডিয়া আছে, ক্রন জবগুলা কিন্তু ওই 80-90 সাল থেকে চলতেছে। অটোমেশন আছে, ওই 90s ছিল, এখনো আছে। এখন হচ্ছে AI-টা বলতেছে কি, ওই যে এজেন্টিক AI, যে এই কাজটা সে সিমটম দেখলে সে জেনারেট করবে। কিন্তু নেটওয়ার্ক সাইটে লাকিলি বলেন আনলাকিলি বলেন, আমরা উই আর নট কনফিডেন্ট এনাফ। কারণ আমি একটা প্যাচ, মানে একটা এক্সাম্পল দিই, চার্টারে 2019-এ একটা BGP-র এগ্রিগেট রাউটের একটা কোডিং করা হয়েছিল, ওর ফলে প্রায় 17 মিলিয়ন সাবস্ক্রাইবার সব এই ইস্টে ট্রাফিক চলে গেছিলো ওয়েস্টে, মানে ক্যালিফোর্নিয়াতে। তো ওদের পুরা ট্রাফিক একটা বিশাল বটলনেক ক্রিয়েট হয়েছে, অনেক তার $1 মিলিয়ন লস করছে। ওর পর থেকে আমাদের যে SVP ছিল সে ক্লিয়ারলি বলে দিয়েছে যে এইসব চলবে না এখানে। হ্যাঁ, আমি 10 জন লোক বেশি হায়ার করবো, কিন্তু নেটওয়ার্কে ঝামেলা করা যাবে না। একজন অ্যাপস দেখে একজন অ্যাপসেরই থাকে, কিন্তু মিলিয়নস অন অ্যাপস বসে একটা নেটওয়ার্কে। সো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিংটা একটু টাফ শুরুর দিকে, কারণ এটার সম্বন্ধে নলেজ খুব একটা পাওয়া যায় না, কিন্তু ইউটিউবে সব পাওয়া যায়। সিসকোর কিছু প্রচুর ট্রেনিং আছে। কেউ যদি, আমি সিসকো এগুলো বলতেছি কারণ নেটওয়ার্কে ইঞ্জিনিয়াররা কাজ করে সিসকো, জুনিপার, অ্যারিস্তা এইসব ইকুইপমেন্ট নিয়ে। অ্যারিস্তার কোনো ফর্মাল ট্রেনিং বাইরে নাই। সো কেউ আশা করবে না যে আপনি অ্যারিস্তার এক্সপার্ট। সো যে CCI সেই অ্যারিস্তারে চাকরি পাবে, যে CCI সেই জুনিপারে চাকরি পাবে। সো আপনারা যদি কেউ মনে করেন যে আপনাদের পরিচিত কেউ আছে নেটওয়ার্ক সাইটে ইন্টারেস্টেড, অথবা ইঞ্জিনিয়ারিং পড়তেছে এখন, দে ক্যান স্টার্ট গেটিং সাম ইনফরমেশনস। তাদের পাথওয়ে হচ্ছে প্রথমে CCNA করতে হবে, আর সাথে সাথে ওই পাইথনটা শিখতে হবে, আর এনসিবল, গিট রিপোজিটরি, তারপরে ওই ছোটোখাটো একটু, মানে আমরা বলি ডেপ নেট লিটল বিট আর কি। হ্যাঁ, পুরোপুরি দরকার নেই, জাস্ট কনসেপ্টটা জানা লাগবে, কারণ ইন্টারভিউতে তারা এগুলো জিজ্ঞেস করবে, যদি সে হয়তো তার কাজ নাও করতে হইতে পারে। সো আমি টাইম মনে ওভার করে ফেললাম, তো সবাইকে ধন্যবাদ। আমরা আবার মিট করবো ইনশাল্লাহ। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা রিচ আউট। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। Thank you so much. We are going to take break for prayer, okay? 15 minutes break. Thank you. যারা নামাজ পড়বেন এদিকে আসতে পারেন।